ঘুমোতে যাওয়ার আগে মিসির আলী ব্যক্তিগত কথামালার খাতা খুলে কিছুক্ষণ লিখলেন। ছক্কা বক্কা এবং তাদের বাবার ব্যাপারে আমি কিঞ্চিত আগ্রহ বোধ করছি। তাদের পুরো কর্মকাণ্ডে এক ধরনের অসুস্থতা আছে। ছেলে দুটি মানসিক রোগগ্রস্ত নাকি তাদের বাবা, বিষয়টা আমার কাছে পরিষ্কার না। মল্লিক সাহেবের কথাবার্তা শুনে মনে হয় তার পুত্রবধূদেরও কিছু সমস্যা আছে। দুটি ছেলেই বাবাকে অসম্ভব ভয় পায়, সেটাই স্বাভাবিক। এমন কি হতে পারে বাবাকে অসম্ভব ভয় পায় বলেই এরা অন্য এক বাবাকে কল্পনা করেছে, যে বাবা ভালো, স্নেহময়। কল্পনার সেই বাবা খারাপ বাবার ডান দিকে 2 ফুট দূরত্বে থাকেন। মস্তিষ্ক চাপ সহ্য করতে পারে না, চাপ মুক্তির পথ খোঁজে। একটি ভালো বাবা কল্পনা করে নেওয়া চাপ মুক্তির পথ। দুটি ছেলেই অন্তর্মুখী। এদের পক্ষে 2 যমজ বোনের প্রেমে পড়ে নিজেদের ইচ্ছেই বিয়ে করা অসম্ভব। আমি নিশ্চিত মল্লিক সাহেব 2 ছেলের বিয়ের জন্য যমজ বোন খুঁজে বের করেছেন। তার আগ্রহেই বিয়ে হয়েছে। 2 ভাই একই পোশাক পরে। বিষয়টা তারা করেছেন নাকি তাদের বাবা ঠিক করে দিয়েছে? একই চেহারার 2 স্ত্রী যিনি ঠিক করে দিয়েছেন তিনি একই পোশাকের ব্যাপারটা করবেন। সাধারণ লজিক তাই বলে। আরও রহস্য আছে। ছক্কা বক্কা দুজনেরই একটি করে ছেলে, যদিও মল্লিক বলেন তাদের 4টি সন্তান। তাদের বয়স কাছাকাছি 2 থেকে 3 বছর। বেশিরভাগ সময় তারা বাবার কোলে থাকে। 2 বাবাই সন্তান কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীন হাঁটাহাঁটি করেন। ছক্কার ছেলেই যে ছক্কার কোলে থাকে তা না, কখনো সে বক্কার কোলেও থাকে। কে কার কোলে থাকবে তা নিয়ে ধরা বাঁধা কোনো ব্যাপার নেই। রহস্য হচ্ছে যখন যে শিশু যার কোলে থাকবে তাকেই বাবা ডাকবে। মল্লিক সাহেব দাবি করেন তিনি মৃত মানুষদের দেখতে পান, তাদের সঙ্গে কথাবার্তাও বলেন। একটি পরিবারের সবাই ডিলিউশনে ভুগবেন, এটাই বা কেমন কথা? কোনো পরিবারে একজন কঠিন মানসিক রোগী থাকলে তার প্রভাব অন্যদের উপর পড়বে, এটাই স্বাভাবিক। তবে সুস্থ মানুষ কখনোই অসুস্থ হয়ে পড়বে না। দুর্বোধ্য রহস্যের মুখোমুখি হলে বেশিরভাগ মানুষ এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে শেক্সপিয়ার আওড়ায়। দার্শনিক ভাব ধরে বলে, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। মিসির আলী হাল ছেড়ে দেওয়ার মানুষ না, তিনি রহস্যের ভেতর ঢুকতে চাইছেন। 2 ভাইয়ের কাছ থেকে কয়েকটা জিনিস জানা তার খুবই প্রয়োজন। 2 ভাইকে তিনি পাচ্ছেন না। তারা সারাদিন নানান জায়গায় ঘোরে, গভীর রাতে বাবার কাচ্চি হাউসে ঘুমিয়ে থাকে। মিসির আলী কয়েকবার তাদের খোঁজে জসুকে পাঠিয়েছে, জসু তাদের পায়নি। 2 ভাই বিষয়ে মল্লিক এক রাতে তথ্য দিলেন। মিসির আলীকে আনন্দের সঙ্গে জানালেন ওরা হাজতে। মিসির আলী বললেন, হাজতে কেন? কি হয়েছে? কি করেছে ওরা? নতুন কিছু করে নাই, পুরনো পাপে হাজত বাস করছে। রমনা থানার ওসি সাহেবকে 5,000 টাকা দিয়ে বলেছি দুজনকে ধরে নিয়ে যেন ভালো মতো ডলা দেয়। 3 দিন হাজত বাস করে ফিরবে। শিক্ষা সফরের ব্যবস্থা। এরকম শিক্ষা সফর আগেও একবার করেছে। আপনি ব্যবস্থা করেছেন? হ্যাঁ, ওসি সাহেবের সঙ্গে আমার জানাশোনা আছে। প্রায়ই উনাকে অদ্ভুত অদ্ভুত জিনিস উপহার হিসেবে পাঠাই। একবার পাঠিয়েছিলাম 1 কলসি রাবড়ি। রাবড়ি চেনেন? চিনি। আরেকবার পাঠিয়েছিলাম 101টা ডাব। ডাব পাঠানোর পর উনার সঙ্গে আমার বন্ধুত্বর মতো সম্পর্ক হয়ে গেছে। মাই ডিয়ার লোক, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিব। পুলিশের সঙ্গে পরিচয় থাকা ভালো। কখন কোন কাজে লাগে? চা খাবো। আপনার কাজের ছেলেটাকে সুন্দর করে 1 কাপ চা বানাতে বলেন। বাসায় চা বানানোর অবস্থায় কেউ নাই বিধায় আপনার এখানে চা খেতে এসেছি। মিসির আলী বললেন, কি ঝামেলা? ছক্কার ছেলেটা মারা গেছে, নিউমোনিয়া হয়েছিল। ডাক্তাররা বুঝে না বুঝে অ্যান্টিবায়োটিক দিয়েছে। অ্যান্টিবায়োটিক বিষ ছাড়া কিচ্ছু না। মল্লিক সিগারেট ধরালেন। মিসির আলী বললেন, আপনার নাতি মারা গেছে আর আপনি স্বাভাবিকভাবে গল্প গুজব করছেন। মল্লিক বললেন, মৃত্যু হলো কপালের লিখন, দুঃখ করে লাভ কি? যত স্বাভাবিক থাকা যায় ততই ভালো। মিসির আলী বললেন,
ছক্কা কি তার ছেলের মৃত্যু সংবাদ জানে? মল্লিক বললেন, না, পুলিশের ডলা খেয়ে বাড়ি ফিরে জানবে, ডাবল অ্যাকশন হবে। জসু চা বানিয়ে এনেছে। মল্লিক তৃপ্তি করেই খাচ্ছেন। মিসির আলি তাকিয়ে আছেন মানুষটার দিকে। মল্লিক সাহেব চায়ের কাপ নামিয়ে মিসির আলির দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, আপনাকে বলেছি না আপনার বাসায় একজন মৃত মানুষকে ঘোরাফেরা করতে দেখি? জি বলেছেন। এই মানুষটার পরিচয় জেনেছি। উনি আপনার পিতা। ও আচ্ছা। মল্লিক সাহেব বিরক্ত গলায় বললেন, ও আচ্ছা বলে উড়াইয়া দিবেন না। উনি আমাকে বলেছেন আপনি মহা বিপদে পড়বেন, গাড়ি চাপা পড়ে মারা পড়বেন। গাড়ির রং কালো, গাড়ি চালাবে অল্প বয়সী মেয়ে। বুঝেছেন? জি। সাবধানে থাকবেন। সাবধানে। সাবধানের কোনো মাইন নাই। কথায় আছে, বামে না ডানে, চলো সাবধানে। আপনার পিতা আমাকে বলেছেন আপনাকে সাবধান করে দিতে। সাবধান করে দিলাম। মিসির আলি খাতা খুলে বসেছেন। আজকের দিন শুরু করবেন ব্যক্তিগত কথামালায় এক পাতা লিখে। তার সামনে চায়ের কাপ, পিরিচের টোস্ট বিস্কিট, সকালের প্রথম চা। জসু পরোটা ভাজে আনতে গেছে। সে নিজে ভালো পরোটা বানায়, তবে নিজের বানানো পরোটা সে খেতে পারে না। তার পরোটা ভাজি সে দোকান থেকে কিনে আনে। দুপুরে প্রায়ই সে মল্লিক সাহেবের কাচ্চি হাউস থেকে খেয়ে আসে। কাচ্চি হাউসের লোকজন তাকে চেনে। জসুকে টাকা দিতে হয় না। মিসির আলি লিখছেন, নাতিদের প্রসঙ্গে মল্লিক সাহেব দুবার আমাকে বলেছেন তার এক হালি নাতি, দুই নাতি এবং দুই নাতনি। আমি তার দুই নাতির কথাই জানি। জসুকে জিজ্ঞেস করেছিলাম, সেও দুইজনের কথাই বলছে। মল্লিক সাহেবের দুই ছেলে যেমন তাদের দুই বাবাকে দেখে, মল্লিক সাহেবও কি একইভাবে দুই নাতির জায়গায় চার নাতি দেখেন? বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। তবে তাড়াহুড়ার কিছু নেই, হাতে সময় আছে। মল্লিক সাহেবের বাড়ির অবস্থা শান্ত। পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ টাইপ শান্ত। একটি শিশু মারা গেছে, তার প্রভাব কারো ওপরেই মনে হয় পড়েনি। ছক্কা বক্কা ছেলে কোলে নিয়ে আগের মতোই হাঁটাহাঁটি করছে। আগে দুজনের কোলে দুটি ছেলে থাকতো, এখন একজন ভাগাভাগি করে দুজনের কোলে থাকছে। সুরমা হোমিও হাসপাতালে মল্লিক সাহেব নিয়মিত বসা শুরু করেছেন। সুরমা তার প্রথম স্ত্রীর নাম। এই স্ত্রীকে মনে হয় মল্লিক সাহেব খুবই পছন্দ করতেন। তার বেবি ট্যাক্সির প্রতিটির পেছনে লেখা সুরমা পরিবহন। মল্লিক সাহেবের প্রথম স্ত্রী সম্পর্কে কোনো তথ্য এখনো আমার হাতে নেই। মহিলা রূপবতী ছিলেন, সবসময় বোরকা পরে থাকতেন, ঘরের মধ্যেও বোরকা খুলতেন না। এই বাড়ির সবকিছুই জট পাকিয়ে আন্দাগিট্টু হয়ে আছে। এই জাতীয় আন্দাগিট্টুর সুবিধা হচ্ছে, কোনো রকমে একটা গিট্টু খুলে ফেললে বাকিগুলো একের পর এক আপনাতেই খুলতে থাকে। আমাকে অবশ্য গিট্টু খোলার দায়িত্ব কেউ দেয়নি। কর্মহীন মানুষ কর্ম খুঁজে বেড়ায়। আমার মনে হয় এই দশাই চলছে। মিসির আলি খাতা বন্ধ করলেন। ঠান্ডা সরপরা চায়ে চুমুক দিলেন। তার মুখ সামান্য বিকৃতও হলো না। নিজের মনেই ভাবলেন, এক ধরনের নির্বিকারত্ব সবার মধ্যেই আছে। তিনি যেমন চায়ের ঠান্ডা গরম বিষয়ে নির্বিকার, মল্লিকের দুই পুত্র আশপাশে কি ঘটছে সেই বিষয়ে নির্বিকার। পুলিশ তাদের নিয়ে ধরে গেলেও তাদের কিচ্ছু যায় আসে না। তাদের শিশুপুত্র বিনা চিকিৎসায় মারা গেলেও তাদের কিছু যায় আসে না। অবশ্য এই শিশুটা বিনা চিকিৎসায় মারা গেছে তা না। মল্লিক সাহেব তার চিকিৎসা করেছেন, হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক খেতে দেননি, কারণ অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য বিষ। সিগারেট হাতে বারান্দায় এসে মিসির আলি অদ্ভুত এক দৃশ্য দেখলেন। মল্লিক সাহেবের দুই ছেলে মুখোমুখি দাঁড়িয়ে কানে ধরে উঠবোস করছে। কতবার উঠবোস করা হচ্ছে তারা সেই হিসেবেও রাখছে। শব্দ করে বলছে 41, 42, 43। ছক্কা বক্কা দুই ভাইয়ের একটি শিশুপুত্র দুজনের মাঝখানে শান্ত ভঙ্গিতে বসে আছে। তার হাতে কাঠি লজেন্স। সে লজেন্স চুষছে। এ ধরনের দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না। মিসির আলি ঘরে ঢুকে দ্য আদার সাইড অফ ব্ল্যাক হোল বইটি খুললেন। বিজ্ঞান যে পর্যায়ে চলে গেছে, এখন যে কোনো গাঁজাখুরি গল্প বিজ্ঞান বলে চালিয়ে দেওয়া যায়। ব্ল্যাক হোলের বইটিতেও লেখক এই জিনিস করেছেন।
কঠিন বিজ্ঞানের লেবাসে গল্প গল্প। চাচাজি, আসবো? মিসির আলি চমকে তাকালেন। দুই ভাই মুখ কাচুমাচু করে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে বাচ্চাটি নেই। মিসির আলি বই বন্ধ করে বললেন, এসো। দুই ভাই ঘরে ঢুকেই দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। চাচাজি, আপনার ঘরে একটু বসি? বসো, কোনো সমস্যা নেই। চা খাবে? জি না। সকালে নাস্তা করেছো? জি, বিরিয়ানি খেয়েছি। কথা বলতে বড় ভাই, ছোট ভাই ঠোঁট নাড়াচ্ছে। এবার ছোট ভাই কথা শুরু করলো, বড়জন চুপ। বাবা 100 বার কানে ধরে উঠবস করতে বলেছিলেন। আমরা 110 বার করেছি। 10টা ফ্রি করে দিয়েছি। ভালো করেছি না চাচাজি? অবশ্যই ভালো করেছ। শাস্তিটা হয়েছে কি জন্য? অপরাধ কি করেছিলে? উনার দিকে তাকিয়ে হেসেছি। হেসে ফেলার জন্য শাস্তি? খারাপ হাসি হেসেছি চাচাজি। হাসির ভালো খারাপও আছে? জি, আছে। মিসির আলি বললেন, আমার দিকে তাকিয়ে একটা খারাপ হাসি দাও তো, দেখি ব্যাপারটা কি। দুই ভাই চুপ করে আছে। মনে হয় তাদের পক্ষে খারাপ হাসি দেওয়া এই মুহূর্তে সম্ভব না। ছোট ভাই বলল, চাচাজি, আপনি কি অন্য ঘরে যাবেন? আমরা এখন বেয়াদবি করব। কি বেয়াদবি করবে? সিগারেট খাবো। আমার সামনে খাও, অসুবিধা নেই। চাচাজি, মন থেকে অনুমতি দিয়েছেন? হ্যাঁ। আপনার মতো মানুষ ত্রিভুবনে কম আছে। বলতে বলতে বড় ভাই শার্টের পকেট থেকে সিগারেট বের করলো। একটা সিগারেটই দুজনে মিলে টানছে। কুৎসিত গন্ধে ঘর ভর্তি হয়ে গেছে। তারা যে সিগারেট টানছে তা সাধারণ সিগারেট না, গাঁজা ভর্তি সিগারেট। মিসির আলি মনে হলো রহস্যের একটা জট খুলেছে। গাঁজা ডিলিউশনের দরজা খুলে দেয়। এই জন্যই লোকগানে বলা হয় গাঁজার নৌকা শূন্যের ভরে যায়। বক্কা বিনীত গলায় বলল, চাচাজি কি একটা টান দিবেন? মিসির আলি বললেন, না। তোমরা কি নিয়মিত খাও? দুই ভাই একসঙ্গে বলল, জি না, আজ একটা বিশেষ দিন। বিশেষ দিন কি জন্য? দুই ভাইয়ের কেউই জবাব দিল না। বিচিত্র ভঙ্গিতে হাসল। তার মিনিট 10 মাথায় জিপ ভর্তি করে পুলিশের গাড়ি চলে এলো। পুলিশের কাছে দুই ভাই স্বীকার করলো তারা ধাক্কা দিয়ে তাদের বাবাকে কুয়ায় ফেলে দিয়েছে। দমকল বাহিনীর লোক এসে গহীন কুয়া থেকে অনেক ঝামেলা করে মল্লিক সাহেবের ডেড বডি উদ্ধার করলো। মল্লিক সাহেবের ছোট ছেলের স্ত্রী চম্পা এসেছে মিসির আলির কাছে। মল্লিক সাহেব এই ছেলের বউকে ডাকতেন ছোট কুত্তি নামে। মেয়েটি দেখতে কেমন মিসির আলি কিছুই বুঝলেন না। তার সারা শরীর গোলাপি রঙের বোরকায় ঢাকা। চোখ দেখা যাওয়ার কথা তাও দেখা যাচ্ছে না। মশারির জালের আড়ালে চোখ। দুই হাতে কালো হাত মোজা, পায়ে টকটকে লাল মোজা। চাচাজি, আমার নাম চম্পা। আমি বক্কার স্ত্রী। আপনার কাছে বিশেষ প্রয়োজনে এসেছি। যাকে দেখা যাচ্ছে না তার সঙ্গে স্বস্তি নিয়ে কথা বলা যায় না। এই মেয়েটির সঙ্গে কথা বলা আর দূরের কারোর সঙ্গে টেলিফোনে কথা বলা একই জিনিস। মিসির আলি বললেন, মা, তুমি বসো। প্রয়োজনটা কি বলো। চম্পা বসলো। মিসির আলি লক্ষ্য রাখলেন এই মেয়ে তার স্বামীর মতো পা নাচায় কিনা। পা নাচাচ্ছে না। মিসির আলি বললেন, তোমার কি জরুরি কথা বলো। চম্পা বলল, আমার স্বামী আর ভাসুরকে হাজত থেকে ছাড়াবার ব্যবস্থা করে দেন। তারা সম্পূর্ণ নির্দোষ। মিসির আলি বিব্রত গলায় বললেন, এরা দুজনই খুনের মামলার আসামি। খুনের কথা স্বীকার করেছে। পুলিশ এদের ছাড়বে না। চম্পা বলল, খুন এরা করে নাই। এই দুই ভাই খুবই ভালো মানুষ। এরা পিঁপড়াও মারে না। খুন কি করবে? খুন আমি আর আমার বড় বোন পারুল আপা মিলে করেছি। উনার খাবারের সঙ্গে অ্যান্টাসি মিশায়ে দিয়েছি। নিজেকে সামলাতে মিসির আলির কিছুটা সময় লাগলো। এই মেয়ে সহজ গলায় এইসব কি বলছে? মিসির আলি বললেন, অ্যান্টাসি কি জিনিস? ইঁদুর মারা বিষ। কোনো গন্ধ নাই।
লেবু শরবতের সঙ্গে মিশিয়ে দিয়েছি। কয়েক চুমুক দিয়ে উনি চিত হয়ে পড়ে গেছেন। মৃত্যু হওয়ার আগেই দুই ভাই মিলে লাশ কুয়োতে ফেলেছে। তোমরা দুই বোন পুলিশকে এই কথা বলতে চাও? জি চাচাজি। তোমরা যে হত্যা পরিকল্পনা করেছিলে এটা কি ছক্কা বক্কা জানতো? না, তাদের বলি নাই। বিষ কে কিনে এনেছে? ইঁদুর মারা বিষ ছিল, কেউ কিনে নাই। খুন করেছ কি জন্য? উনি খুব খারাপ লোক ছিলেন। সপ্তাহে একদিন উনার কাছে আমার কিংবা আমার বোনের যেতে হতো। রাতে থাকা লাগতো। আমার বড় বোন কখনো থাকে নাই, আমি থেকেছি। কখনো বলেছি আমার নাম পারুল, কখনো বলেছি চম্পা। আমরা দুই বোন দেখতে একই রকম। উনি ধরতে পারেন নাই। তোমার স্বামী বা ভাসুর এই ঘটনা জানে? জি, জানে। মিসির আলী বললেন, তুমি আমাকে যা বলেছ পুলিশকে কি তা বলতে পারবে? পারবো, ইনশাল্লাহ। তোমাদের দু বোনের কথা আমি পুলিশকে জানাতে পারি। তার আগে তোমার বড় বোন পারুলের সঙ্গে আমার কথা বলতে হবে। আমি আপনাকে যা বলেছি পারুল আপা আপনাকে সেই কথাই বলবে, আলাদা কিছু বলবে না। তারপরেও তার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন। চম্পা বলল, আমি চেষ্টা নিব উনাকে পাঠাতে, তবে চেষ্টায় কাজ হবে না। পারুল আপা কারোর সঙ্গে কথা বলে না। চাচাজি, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। মিসির আলী কিছু বললেন না। ঘটনা শুনে তিনি ধাক্কার মতো খেয়েছেন। ধাক্কা সামলাতে তার সময় লাগছে। তিনি বড় বোন পারুলের অপেক্ষা করতে করতে সিগারেট ধরালেন। নিকোটিনের জট আলগা করার ক্ষমতা আছে। এই মুহূর্তে নিকোটিনের ধোঁয়া তার উপর কাজ করছে না। জট আলগা হচ্ছে না, বরং আরো পেঁচিয়ে যাচ্ছে। পারুল এসেছে। ঠিক ছোট বোন চম্পার মতো বোরকা, মোজা। বোরকার রং কালো, পা এবং হাতের মোজার রঙও কালো। ছোট বোনের গা এবং বোরকা থেকে কোনো পারফিউমের গন্ধ আসেনি। বড় বোনের বোরকা এবং গা থেকে হালকা পারফিউমের গন্ধ আসছে, লেবু ও চা পাতার মিশ্র গন্ধের পারফিউম। ছোট বোনের গলা ঝনঝন করছিল, বড় বোনের গলা চাপা, কিছুটা খসখসে। মিসির আলী বললেন, তোমার ছোট বোন আমাকে ভয়ঙ্কর কিছু কথা শুনিয়েছে। পারুল বলল, ভয়ঙ্কর হলেও কথা সত্য। আপনার সঙ্গে যদি কোরআন মজিদ থাকে আমার হাতে দেন, আমি কোরআন মজিদ মাথায় নিয়ে বলবো ঘটনা সত্য। তোমরা কি নিয়মিত নামাজ রোজা করো? জি করি। আমরা দুই বোনই অনেক রাত জেগে ইবাদত বন্দেগি করি। তবে ইবাদত বন্দেগি শ্বশুরের আড়ালে করতে হয়। উনি পছন্দ করেন না। রাত ৩টা থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত আমরা নামাজ পড়ি। রাত ৩টায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি। মিসির আলীর কাছে দুটো বিষয় স্পষ্ট হলো। রাত ৩টায় তার নিজের ঘুম ভাঙার রহস্য, আর চম্পা পারুল এই দুই বোন সিজোফ্রেনিয়ার রোগী, তাও এখন স্পষ্ট। এই ধরনের রোগীদের প্রধান লক্ষণ হলো ধর্মকর্মের চূড়ান্ত আসক্তি। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, শ্বশুরের সঙ্গে রাত্রি যাপনের কথাটাও কি সত্যি? জি চাচাজি, তবে আমি কখনো উনার কাছে যাইনি। চম্পা গিয়েছে। কখনো চম্পা হিসেবে গেছে, কখনো পারুল হিসেবে। চম্পার গর্ভে উনার একটি ছেলেও হয়েছিল, নাম কিসমত। এই ছেলেটিই নিউমোনিয়ায় মারা গেছে। মিসির আলী বললেন, আমি শুনেছিলাম ছেলেটি তোমার। পারুল বলল, আমার কোনো ছেলে পুলে নেই, আমি নিঃসন্তান। চম্পার দুবার যমজ সন্তান হয়েছে, একবার হলো এক সন্তান, কিসমত। মিসির আলী বললেন, নিউমোনিয়ার চিকিৎসা কি হয়েছিল? আসল চিকিৎসা হয় নাই। ছেলের বাপ অর্থাৎ আমার শ্বশুর সাহেব হোমিওপ্যাথিক চিকিৎসা করেছেন। তার নিউমোনিয়া কিভাবে হয়েছিল জানতে চান? বলো শুনি। পারুল বলল, আমি আর চম্পা এই দুজনে সলা পরামর্শ করে কিসমতকে ছাদে খালি গায়ে 2 ঘন্টা শুইয়ে রেখেছি। এতেই কাজ হয়েছে। পাপ বিদায়। পারুল খিলখিল করে অনেকক্ষণ হাসল। তার হাসি থামার পর মিসির আলী শান্ত গলায় বললেন, তুমি পারুল না, তুমি চম্পা। পারুল সেজে দ্বিতীয়বার আমার কাছে এসেছো। গলা চেপে কথা বলছো। মাঝে মাঝে চেপে কথা বলার ব্যাপারটা ভুলে যাচ্ছ বলে মূল স্বর চলে আসছে।
চম্পা, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। কেন করছো জানি না, জানতে চাচ্ছি না। তুমি এখন বিদায় হও। তোমার আর কোনো গল্প শুনতে আমি রাজি না। আমার ধারণা তোমরা দুই বোনই অসুস্থ সিজোফ্রেনিয়ার রোগী। তোমাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য না। চাচাজি, পারুলাপা কখনো কোথাও যায় না, কারোর সঙ্গেও কথা বলে না। এই জন্য বাধ্য হয়ে পারুল সেজে এসেছি। আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। মিসির আলী বললেন, আমার সাহায্যের তোমার প্রয়োজন নেই। আমাকে যা বলেছ পুলিশকে তাই বলবে। পুলিশ তদন্ত করে বের করবে ঘটনা কি। চাচাজি, এখন আপনাকে একটা জরুরি কথা বলবো। মিসির আলী বললেন, আমি তোমার কোনো কথাই শুনবো না। তাহলে কিন্তু ছোট্ট একটা সমস্যা হবে। বলো কি সমস্যা? আপনি ভাড়াটে হিসাবে এখানে আর থাকতে পারবেন না। এখন সবকিছু চালাচ্ছে আমার বড় বোন পারুল। মিসির আলী বললেন, সমস্যা নেই, আমি বাড়ি ছেড়ে দিব। আজকেই ছাড়তে হবে। মিসির আলী হেসে ফেলে বললেন, পুরো মাসের ভাড়া আমার দেওয়া, তারপরেও আজ রাতেই বাড়ি ছেড়ে দেব। মিসির আলীর মনে হলো তিনি অতি বৃদ্ধ মানুষের মতো আচরণ করছেন। অতি বৃদ্ধরা অকারণে অভিমান করে। তিনিও তাই করেছেন। চম্পা মেয়েটির উপর অভিমান ঘটিত রাগ করেছেন। চট করে কারো উপর রেগে যাওয়া তার স্বভাবেই ছিল না। এরকম কেন হচ্ছে? আজকের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হলে নতুন বাসা খুঁজে বের করতে হবে। কয়েক ঘন্টার মধ্যে ঢাকা শহরে বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। মিসির আলী অনেক খুঁজে মালিবাগের এক হোটেলে এসে উঠলেন। হোটেলের নাম মুন হাউস। হোটেলের মালিক কবির সাহেবকে মিসির আলীর কাছে যথেষ্ট ভদ্রলোক বলে মনে হলো। তিনি মিসির আলীর বিছানা, বালির, সিঙ্গেল খাট, চেয়ার টেবিল গুদাম ঘরে রাখার ব্যবস্থা করলেন। মিসির আলীর 12 ইঞ্চি কালার টিভি তার ঘরেই লাগানোর ব্যবস্থা করলেন। মুন হাউসে খাবারের ব্যবস্থা নেই। হোটেলের বয় টিফিন ক্যারিয়ারে করে বাইরে থেকে খাবার নিয়ে আসে। কবির সাহেব মিসির আলীকে এই ঝামেলা থেকেও মুক্তি দিলেন। হোটেলের কর্মচারীদের জন্য যে খাবার তৈরি হয় তার সঙ্গে মিসির আলী এবং জসুরও যুক্ত হয়ে গেল। হোটেলে মিসির আলীর রুম নাম্বার 212B। 212-র 2টা ঘর আছে, একটা 212A, আরেকটা 212B। AB দিয়ে রুম নাম্বার দেওয়ার ব্যাপারটা তিনি বুঝতে পারলেন না। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের এই জগৎ কার্যকারণের জগৎ। কার্যকারণ ছাড়া এখানে কিছুই হয় না। প্রথমে কজ, তারপর ইফেক্ট। মিসির আলীর ঘরটা বেশ বড়। ঘরে 2টা জানলা, একটা পশ্চিমে আরেকটা পূবে। পশ্চিমের জানলা খুললে প্রকাণ্ড এক কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছে কাক বাসা বেঁধেছে। জানলা দিয়ে তাকালে কাকের বাসায় 4টা ডিম দেখা যায়। কোকিলরা সন্তান বড় করার ঝামেলা এড়ানোর জন্য কাকের বাসায় ডিম পাড়ে। এখানে কি কোনো কোকিলের ডিম আছে? মিসির আলী ঠিক করলেন ডিম থেকে ছানা বের না হওয়া পর্যন্ত তিনি ওই হোটেলেই থাকবেন। নতুন বাসা খুঁজে বেড়াবেন না। রাত 9টার দিকে হোটেলের মালিক নিজেই টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এলেন। গরম ভাত, মুগের ডাল, পটল ভাজা, কই মাছের ঝোল। কবির সাহেব বললেন, আয়োজন খারাপ, কিন্তু খেয়ে আনন্দ পাবেন। বাবুর্চির রান্না খুবই ভালো। সে যদি কাঁঠাল পাতার ঝোল রাঁধে, সেই ঝোল খেয়েও বলবেন অসাধারণ। এই বাবুর্চি আবার ভালো পা দাবাতে পারে। আপনার যে বয়স, তাতে পা দাবালে শরীর ভালো থাকবে। তাকে বলে দেব সে প্রতি রাতে এসে কিছুক্ষণ আপনার পা দাবাবে। মিসির আলী বললেন, আমার পা দাবাতে হবে না। শারীরিক এই আরাম আমি নেব না। আপনি আমার প্রতি যে বাড়তি মমতা দেখাচ্ছেন তার কারণটা কি বলবেন? কবির সাহেব বললেন, বাড়তি মমতা দেখাচ্ছি না। হোটেলের সব বোর্ডারদের জন্য আপনি নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করেন না, বা নিজে তার জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার আনেন না। কবির সাহেব বললেন, আপনার চেহারা, কথা বলার ভঙ্গি, হাঁটা সবই আমার বাবার মতো। আমি আপনাকে দেখে চমকে উঠেছিলাম। আপনার বাবা কবে মারা গেছেন? আমার বয়স যখন 5 তখন। মিসির আলী বললেন, 5 বছর বয়সের কথা কারো মনে থাকে না।
আপনার বাবার বিষয়ের খুব কম স্মৃতিই আপনার আছে। এই কারণেই অনেকের সঙ্গে আপনি আপনার বাবার চেহারার মিল পাবেন। আমার আগেও নিশ্চয়ই অনেকের সঙ্গে আপনি আপনার বাবার চেহারার মিল পেয়েছেন, তাই না? জি। মিসির আলি রাতের খাবার খেয়ে সত্যি সত্যি আনন্দ পেলেন। পটল ভাজিকে তিনি এতদিন অখাদ্যের পর্যায়ে রেখেছিলেন। আজ মনে হলো এই ভাজি খাদ্য তালিকায় রোজ থাকতে পারে। খাওয়া শেষ হওয়ার পর কবির সাহেব বললেন, পান খাওয়ার অভ্যাস কি আছে? মিসির আলি বললেন, নাই, তবে আজ একটা পান খাবো। তৃপ্তি করে খাবার খেলে কেন জানি না জর্দা দিয়ে পান খেতে ইচ্ছে করে। পান ছাড়া আর কি কিছু লাগবে? একটা বাইনোকুলার কি জোগাড় করে দিতে পারবেন? বাইনোকুলার দিয়ে কি করবেন? কাঁঠাল গাছে একটা কাক বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, ডিমে তা দিচ্ছে, ডিম থেকে বাচ্চা বের হওয়ার দৃশ্যটা দেখব। কবি সাহেব বললেন, পান এনে দিচ্ছি, সকালবেলা বাইনোকুলার এনে দেব, চলবে না? অবশ্যই চলবে, থ্যাংক ইউ। কবি সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে আছেন। তার হাসি দেখে মিসির আলির ভালো লাগলো। হোটেল যশুর খুবই পছন্দ হয়েছে। হোটেলের সব কর্মচারী বড় একটা ঘরে থাকে। যশুর ব্যবস্থা হয়েছে সেখানে। বিনিময়ে বাবুর্চির ফুট ফরমাস খাটবে। যশুর মাথায় ঢুকেছে সে বাবুর্চি হবে। সে স্বপ্নে দেখেছে বিশাল এক রেস্টুরেন্টের ক্যাশ বক্সে সে বসেছে। রেস্টুরেন্টের নাম যশুর মোরগ পোলাও। রাতে ঘুমোতে যাওয়ার আগে যশু মিসির আলির খোঁজ নিতে এলো। মিসির আলি বললেন, যশু, তোর বিষয়টা নিয়ে আমি এখন চিন্তা ভাবনা শুরু করব। যশু অবাক হয়ে বলল, আমার কোন বিষয়? মিসির আলি বললেন, এক ভূতনি এসে তোর পা চাটে ওই বিষয়। ভূতনিটার বয়স কত? যশু বলল, তার বয়স কত কেমনে বলবো, আমি তো তার বয়স জিগাই নাই। তাকে তো দেখেছিস? জি, দেখছি। দেখে বয়স কিরকম মনে হয়? পারুল আবার বয়সী মনে হয়। চেহারাও উনার মতো, খুবই সৌন্দর্য। মিসির আলি বললেন, পারুল আপা হলো ছক্কার স্ত্রী? জি। এমন সুন্দর উনার চেহারা, দেখলে আপনি ফিট পড়বেন, রাইতের ঘুম হারাম হয়ে যাবে। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। যশুর ভূতনি ফ্রয়েডীয়, এটা বোঝা যাচ্ছে। তবে ফ্রয়েডীয় ভূতনির সঙ্গে হুড়বুড়ি নাম কিছুতেই যাচ্ছে না। 212 ঘরের সামনে এক চিলতে বারান্দার মতো আছে। সেখানে কবির সাহেব চাপাচাপি করে 2টা লাল রঙের প্লাস্টিকের চেয়ার এবং টেবিল ঢুকিয়েছেন। মিসির আলি প্লাস্টিকের চেয়ারে বসে বাইনোকুলারে কাক দম্পতিকে আগ্রহ নিয়ে দেখছেন। মিসির আলির ধারণা কাক দম্পতিও বিষয়টা টের পেয়েছে। মুরুষ সম্প্রদায়ের কেউ একজন তাদের প্রতি লক্ষ্য রাখছে, এটা তারা জানে। বিষয়টাতে কাক দম্পতি মনে হয় খানিকটা চিন্তিত। দুপুর 12টার মতো বাজে। যশু কিছুক্ষণ আগে প্লেটে করে সিঙ্গারা দিয়ে গেছে। গরম সিঙ্গারা, ভাপ উঠছে, কিন্তু কেন জানি মিসির আলির খেতে ইচ্ছে করছে না। এটাও বয়স হওয়ার লক্ষণ। খিদে হবে, কিন্তু খেতে ইচ্ছে করবে না। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন বিদেশিনী এক তরুণী হোটেলের বারান্দায় এসে থমকে দাঁড়িয়েছে। মেয়েটির পরনে ঘাগরা জাতীয় পোশাক, মাথায় স্কার্ফ, চোখে রোদ চশমা। মেয়েটি এগিয়ে আসছে মিসির আলির দিকে। মিসির আলি বাইনোকুলার নামিয়ে তরুণীর দিকে তাকালেন। তরুণী বলল, চাচাজি, কেমন আছেন? আমার নাম পারুল, চম্পার বড় বোন পারুল। আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমি কি আপনার সামনের চেয়ারটাই বসতে পারি? চম্পা পারুলদেরকেও হোটেল খুঁজে বের করে চলে আসবে, এটা মিসির আলি ভাবেনি। পারুল মেয়েটা যে এত রূপবতী হবে, তাও তিনি ভাবেনি। বিস্ময় চাপা দিয়ে মিসির আলি সহজ গলায় বললেন, বসতে পারো। বোরকা নেই? ব্যাপার কি? আমি তো কখনো বোরকা পরি না, আমার ছোট বোন পরে। তোমার ছোট বোন কি তোমার মতোই রূপবতী? জি, আমরা যমজ বোন, তবে আমার চোখ নীল, ওর চোখ কালো। পারুল বসতে বসতে বলল, চাচাজি, আমি দূর থেকে দেখেছি আপনি বাইনোকুলার চোখে দিয়ে গাছের দিকে তাকিয়ে আছেন। কি দেখছিলেন? কাক দেখছিলাম। কাক? হ্যাঁ, কাক।
কেন কাক দেখছিলাম এসব জিজ্ঞেস করে সময় নষ্ট করবে না। আমার কাছে কি জন্য এসেছো সেটা বলো। আপনাকে আপনার আগের বাসায় নিয়ে যেতে এসেছি। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি আপনার পা ধরে বসে থাকব। মিসির আলি কিছু বোঝার আগেই পারুল চেয়ার থেকে মেঝেতে নেমে এসে দুহাতে পা চেপে ধরল। মিসির আলি বললেন, পা ধরা অতি গ্রাম্য ব্যাপার, পা ছাড়ো। পারুল বলল, গ্রাম্য ব্যাপার হোক বা আধুনিক ব্যাপার হোক, আমি আপনার পা ছাড়ব না। আমাকে ফিরিয়ে নিতে চাচ্ছ কেন? আমরা দুই বোন মহাবিপদে পড়েছি, আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। কিরকম বিপদ শুনলে আপনি চমকে উঠবেন। কিরকম বিপদ বলো? আমাদের মৃত শ্বশুর ফিরে এসেছেন, বাসায় ঘোরাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন, আপনার কথাও জিজ্ঞেস করলেন, আপনি কোথায় গেছেন জানতে চাইলেন। মিসির আলি শান্ত গলায় বললেন, আমি এই মুহূর্তে যদি তোমার সঙ্গে যাই তাকে দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পাবেন। একজন মৃত মানুষ জীবিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জি। মিসির আলি হাতের বাইনোকুলার নামিয়ে বললেন, চলো যাই। দুর্বল মানুষের সমস্যা হচ্ছে তারা নানান ধরনের ডিলিউশনে ভুগে। এই রোগ আবার সংক্রামক, একজনের কাছ থেকে অন্যজনের কাছে যায়। ম্যাস হিস্টেরিয়াও আছে, মানবগোষ্ঠীর একটা বড় অংশের ডিলিউশনের শিকার হওয়ার ঘটনাও আছে। ইউরোপের ডাইনি অনুসন্ধান ছিল বড় ধরনের ডিলিউশন। মিসির আলি নিশ্চিত মল্লিক সাহেবের পরিবারের দুই পুত্রবধূ ডিলিউশনে ভুগছে। তারা মৃত মল্লিককে ঘুরে ফিরে বেড়াতে দেখছে। মৃত মানুষকে জীবিত দেখা সাধারণ পর্যায়ের ডিলিউশন। অনেক পিতামাতাই তাদের মৃত সন্তানদের জীবিত দেখেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেন। এই বিষয়ে প্রচুর কাজ করেছেন ক্রিস্টোফার বার্ড। তার বিখ্যাত গ্রন্থের নাম দ্য সিক্রেট লাইফ অফ ডেড পিপল, উপন্যাসের চেয়েও সুপাঠ্য বই। পারুল মিসির আলিকে তাদের মূল বাড়িতে নিয়ে এলো। দোতলার একটা ঘরে ঢুকিয়ে বলল, চাচাজি, আপনি এই ঘরে অপেক্ষা করুন, আমি এখান থেকে আপনাকে ডেকে নিয়ে যাব। অদ্ভুত এক দৃশ্য দেখাবো। আপনি কি চা কফি কিছু খাবেন? না, আপনি খবরের কাগজ পড়ুন, আমি আসছি। 4 দিনের বাসি খবরের কাগজ টেবিলে পড়ে আছে। খাবার বাসি হলে যেমন দুর্গন্ধ ছড়ায়, বাসি খবরের কাগজও একই রকম দুর্গন্ধ ছড়ায়। পারুল 5-10 মিনিটের কথা বলে গিয়েছিল। 40 মিনিট পার হওয়ার পর মিসির আলির হঠাৎ করেই সন্দেহ হলো, পারুল নামের মেয়েটা তাকে এই ঘরে আটকে ফেলেছে। ঘরের দরজা তালা দেওয়া, তিনি চেষ্টা করলেও সেই তালা খুলতে পারবেন না। মিসির আলি উঠে দাঁড়ালেন, দরজার কাছে গেলেন, দরজা খুলতে পারলেন না। দরজা সত্যি সত্যিই তালা দেওয়া। মিসির আলি দরজা ধাক্কাধাক্কি কিংবা পারুল পারুল বলে ডাকাডাকির ভেতর দিয়ে গেলেন না। ঘরের ভেতরটা ভালো মতো দেখতে শুরু করলেন। গেস্ট রুম বা অতিথি কক্ষের মতো ঘর। সিঙ্গেল খাট পাতা আছে, খাটে বালিশ এবং চাদর পরিষ্কার। এই ঘরে কেউ ঘুমায় না। আসবাবপত্রের মধ্যে একটা আনলা আছে, জানলার কাছে লেখালেখির জন্য চেয়ার টেবিল আছে। টেবিলে পুরনো রিডার্স ডাইজেস্টের 2টো কপি এবং নিয়ামুল কোরআন গ্রন্থ আছে। যে জানালার পাশে টেবিল চেয়ার আছে সেই জানলা বাইরে থেকে বন্ধ। ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। বাথরুম অনেকদিন ব্যবহার হয় না। বাথরুমের র্যাকে সাবান শ্যাম্পু আছে। কমোডের ওপর ফ্লাশ বেসিনে 3 মাস আগের একটা টাইম পত্রিকা দেখে মিসির আলি অবাক হলেন। মল্লিক সাহেবের বাড়ির কারোই টাইম পত্রিকা পড়ার কথা না। ঘরে একটা দেয়াল ঘড়ি আছে। বেশিরভাগ গেস্টরুমের দেয়াল ঘড়ির ব্যাটারি শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে থাকে। অতিথি এলেই নতুন ব্যাটারি লাগানো হয়। এই ঘড়ির কাঁটা সচল। এখন বাজছে 1:25। মিসির আলির ক্ষুধা বোধ হচ্ছে। টেনশনে ক্ষুধা বৃদ্ধি পায়। দেয়াল ঘড়ি ছাড়াও গাঢ় লাল রঙের একটা টেলিফোন সেট আছে। মিসির আলি রিসিভার কানে নিলেন। পাতালের নৈশব্দ, লাইন কাটা। এটা যুক্তিযুক্ত। বন্দিশালায় টেলিফোন থাকবে না। মিসির আলি বিছানায় শুয়ে পড়লেন। মাথার উপর ফ্যান ঘুরছে। আবহাওয়া আরামদায়ক শীতল। ক্ষুধার্ত মানুষেরা সহজে ঘুমাতে পারে না, কিন্তু মিসির আলি ঘুমিয়ে পড়লেন। তার ঘুম ভাঙল 3:10-এ। প্রায় 2 ঘন্টার আরামদায়ক ঘুম। মিসির আলি মূল দরজা এবং টেবিলের সামনে জানলা পরীক্ষা করলেন। দুটো এখনো বন্ধ। তিনি যথেষ্টই ক্ষুধার্ত বোধ করছেন। তাকে খাবার দেওয়া হবে কিনা বুঝতে পারছেন না।
তাকে আটকে রাখার উদ্দেশ্যও পরিষ্কার হচ্ছে না। পারুল মেয়েটা তার কাছে কি চাচ্ছে? মানুষের ধর্ম হলো যাকে সে ভয় পাবে তাকে আটকে ফেলার চেষ্টা করবে। পারুল মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে? কিসের ভয়? তার কোনো গোপন কথা জেনে ফেলার ভয়? গোপন কথা দূরে থাকুক, পারুল ও তার বোন চম্পা সম্পর্কে তিনি প্রকাশ্য কোনো কথাও জানেন না। তিনি শুধু জানেন এই বাড়ির উপর এক ধরনের অসুস্থতা ভর করে আছে। রাত 11টা বাজে। মিসির আলীকে এখন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি। তার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টাও কেউ করেনি। তিনি কয়েকবার দরজা ধাক্কাধাক্কি করেছেন, পারুল পারুল বলে ডেকেছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। মিসির আলীর কাছে মনে হচ্ছে তালাবদ্ধ অবস্থায় তিনি ছাড়া বাড়িতে আর কেউ নেই। বাড়ি নিঃশব্দ, নিশ্চুপ। মিসির আলী টাইম পত্রিকা, রিডার্স ডাইজেস্ট এবং নেয়ামুল কোরআন গ্রন্থের সবটা পড়ে শেষ করেছেন। নেয়ামুল কোরআন পড়তে গিয়ে মিসির আলী বুঝতে পারলেন এই ঘরে আরও একজনকে আটকে রাখা হয়েছিল। সে নেয়ামুল কোরআন গ্রন্থের অনেক জায়গায় যেসব কথা লিখেছে তা কিছুটা এরকম: আমাকে কতদিন তালাবন্ধ করে রাখবি? ক্ষুধায় মরে যাচ্ছি, খাওয়া দে। আমি তোরে ছাড়ব না, তোরে এভাবে আটকায়া রাখব। হে আল্লাহ পাক, হে গাফুরুর রহিম, আমাকে উদ্ধার করো।